মে ২০২৬ ভারতের রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল শুধু যে তাদের নিজেদের রাজনীতি পাল্টে দিয়েছে তা নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য বড়সড় এক ভূ-রাজনৈতিক সুনামির সতর্কবার্তা দিচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখার চেষ্টা করব কিভাবে এক দেশের ভেতরে ক্ষমতার এমন আকস্মিক রদবদল আর নতুন মেরুকরণ একেবারে প্রতিবেশী রাষ্ট্রের সীমানা, অর্থনীতি আর জাতীয় নিরাপত্তায় সরাসরি প্রভাব ফেলে। এটা কিন্তু সাধারণ কোনো নির্বাচনের ফলাফল নয়, বরং এই পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে বিশাল এক পালাবদলের শুরু। চলুন শুরু করা যাক। প্রতিষ্ঠিত ক্ষমতার কেন্দ্রগুলো কেঁপে উঠেছে, নতুন শক্তির উদ্ভব হয়েছে এবং পুরনো ধারণাগুলো ভেঙে পড়েছে। ঠিক এভাবেই বর্ণনা করা যায় বর্তমান পরিস্থিতিকে। দশকের পর দশক ধরে চলে আসা আধিপত্যের অবস্থান ঘটেছে। আমরা এমন এক সময়ের সাক্ষী হচ্ছি যেখানে পুরনো সমীকরণগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আর সম্পূর্ণ নতুন শক্তির উত্থান ঘটছে। আর এটা শুধু ক্ষমতার হাতবদল নয়, আগামী কয়েক দশকের জন্য এই অঞ্চলের কূটনীতি আর রাষ্ট্রীয় সম্পর্কের ভিত্তিটাকেই নতুন করে গড়ে দিচ্ছে এই পরিবর্তন। পর্ব ১, ভারতের ২০২৬ সালের রাজনৈতিক ভূমিকম্প। ৯২.৪৭%। সংখ্যাটা একবার ভাবা যাক। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, বরং পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া এক বিশাল জনস্রোতের প্রমাণ। একটা নির্বাচনে এত বিপুল সংখ্যক মানুষ যখন ভোট দিতে আসে, তখন বুঝতে হবে সমাজের গভীরে রাজনৈতিক মেরুকরণ ঠিক কতটা তীব্র। মানুষ শুধু ভোট দিতেই যায়নি, তারা একটা সুস্পষ্ট পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। এত বিশাল অংশগ্রহণ বুঝিয়ে দেয় পরিবর্তনের একটা অদম্য আকাঙ্ক্ষা পুরো রাজ্য জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, যা স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। পর্ব ২, বাংলার ঐতিহাসিক গেরুয়া পরিবর্তন। চলুন এবার একটু ফলাফলটার দিকে নজর দিই। পরিস্থিতি আক্ষরিক অর্থেই অভাবনীয়। একদিকে বিজেপির একচেটিয়া ২০৬টি আসন, আর অন্যদিকে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস গুটিয়ে এলো মাত্র ৮০টি আসনে। এটা কোনো সাধারণ জয় পরাজয় নয়, বরং দশকের পর দশক ধরে টিকে থাকা একটা শক্ত দুর্গের আকস্মিক পতন। তাবর তাবর রাজনৈতিক বিশ্লেষকরাও এই ধাক্কায় রীতিমতো অবাক। তৃণমূল স্তরে রাজনৈতিক সমীকরণ কতটা দ্রুত আর নীরবে পাল্টে গিয়েছিল সেটা বোধহয় অনেকেই আগে থেকে আঁচ করতে পারেননি। তবে সবচেয়ে বড় চমকটা ছিল হাই প্রোফাইল ভবানীপুর আসনে। খোদ বর্তমান মুখ্যমন্ত্রী তার নিজের দুর্গে শুভেন্দু অধিকারীর কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেলেন। এই হার কিন্তু শুধু একটা আসনের হাতবদল নয়, এটা শাসক দলের জন্য ছিল এক বিশাল মনস্তাত্ত্বিক ধাক্কা। এত বড় মাপের একজন নেত্রীর নিজের শক্ত ঘাঁটিতেই এমন পরাজয় পুরো রাজ্যে একটা জোরালো বার্তা পাঠিয়ে দেয়। এই একটা ফলাফলই পরিষ্কার করে দেয় যে বিজেপির উত্থান কতটা শক্তিশালী ছিল আর মানুষের মানসিকতায় ঠিক কতটা বড় পরিবর্তন এসেছিল। এবার এই পুরো প্রেক্ষাপটে ডাবল ইঞ্জিন সরকার বিষয়টা একটু বোঝা দরকার। এর সোজা অর্থ হল পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন আর দিল্লির কেন্দ্রীয় সরকার দুটোই এখন চলবে একই দলের নির্দেশনায়, একই সুতোয়। তার মানে আগে রাজ্য আর কেন্দ্রের মধ্যে যে নীতিগত বিরোধ বা সংঘাত আমরা দেখতাম, সেটা আর থাকছে না। এখন থেকে সীমান্ত সুরক্ষা, অভিবাসন নীতি বা নদীর পানি বন্টনের মতো সংবেদনশীল বিষয়গুলোতে কলকাতা আর দিল্লি একেবারে এক সুরে কথা বলবে। আর ঠিক এখানেই বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন একমাত্রার কূটনৈতিক চ্যালেঞ্জ। পর্ব ৩, তামিলনাড়ুর সিনেম্যাটিক চমক। উত্তরের এই বিশাল পরিবর্তনের পাশাপাশি ভারতের একেবারে দক্ষিণও কিন্তু প্রথাগত রাজনীতির ভিত কেঁপে উঠেছে, আর এই সংখ্যাটা সেটাই প্রমাণ করে। জনপ্রিয় তারকা থালাবতী বিজয়ের নতুন দল টিভিকে তাদের প্রথম নির্বাচনেই ১০৮টি আসন জিতে এক অভূতপূর্ব ইতিহাস তৈরি করেছে। একবার ভাবা যায়, ৫ দশকের পুরনো সুপ্রতিষ্ঠিত দ্রাবিড় রাজনীতির একচেটিয়া আধিপত্য ভেঙে চুরমার হয়ে গেছে। শুধু উত্তর বা পূর্ব ভারতেই নয়, পুরো ভারতের রাজনীতির ব্যাকরণই যে খুব দ্রুত পাল্টে যাচ্ছে, দক্ষিণের এই ফলাফল তারই এক চমৎকার দৃষ্টান্ত। এতক্ষণ তো ভারতের অভ্যন্তরীণ রদবদলের কথা জানলাম, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই বিশাল কাঠামোগত আর আদর্শিক পরিবর্তন আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ঠিক কতটা প্রভাব ফেলবে, বিশেষ করে বাংলাদেশের সাথে ভারতের এই নতুন সুসংহত রাজনৈতিক কাঠামোর সম্পর্ক কিভাবে এগোবে। যখন দুই প্রতিবেশী দেশের রাজনীতি প্রায় একই সময়ে বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, তখন দ্বিপাক্ষিক সম্পর্কের পুরনো হিসাব নিকাশগুলো নতুন করে করতে হয়, আর এটাই নির্ধারণ করবে দক্ষিণ এশিয়ার আগামী দিনের গতিপথ। পর্ব ৪, বাংলাদেশের ভূ-রাজনৈতিক দাবার চাল। একটু যদি সময়ের দিকে লক্ষ্য করি, তাহলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ফেব্রুয়ারি মাসে ঢাকায় এক বড় রাজনৈতিক পালাবদলের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট সরকার গঠন করে। আর ঠিক কয়েক মাস পরই মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে এক জাতীয়তাবাদী ডাবল ইঞ্জিন সরকারের উত্থান ঘটে।
অর্থাৎ এখন ভারত ও বাংলাদেশের সীমানার দুই পাশে একেবারে ভিন্ন রাজনৈতিক দর্শনের দুটি শক্তিশালী সরকার ক্ষমতায়। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন ঢাকার সাথে মোদি আর শুভেন্দুর নেতৃত্বাধীন নতুন দিল্লি ও কলকাতার এই আদর্শিক পার্থক্য ভবিষ্যতের কূটনীতিকে এক বিশাল পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পর্ব ৫ সীমান্ত নিরাপত্তা এবং তিস্তার পানি বণ্টন। এই নতুন দ্বিপাক্ষিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বেশ কয়েকটি স্পর্শকাতর ইস্যু। এই দিকটা বেশ আকর্ষণীয়। একদিকে যেমন কেন্দ্র আর রাজ্যের মধ্যে মিল থাকার কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা তিস্তা চুক্তির জট খোলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক তেমনি সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতের নতুন সরকারের কঠোর অবস্থান ঢাকার জন্য বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক প্রতিবেদনগুলো থেকে জানা যায়, পশ্চিমবঙ্গের নতুন সরকারের কট্টর অনুপ্রবেশ বিরোধী নীতির কারণে একটি সম্ভাব্য বড় ধরনের শরণার্থী সংকট বা পুশব্যাকের গভীর আশঙ্কা রয়েছে। আর এমন কিছু ঘটলে এই অঞ্চলে এক নজিরবিহীন মানবিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। সত্যি বলতে নয়াদিল্লি আর কলকাতার এই নতুন ডাবল ইঞ্জিন সরকার এখন এক অদ্ভুত উভয় সংকটে পড়েছে। নির্বাচনের সময় তারা কড়া সীমান্ত নীতি আর অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা তাদের নিজস্ব ভোটারদের জন্য বজায় রাখতেই হবে। কিন্তু অন্যদিকে বৃহত্তর ভূরাজনৈতিক স্বার্থে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকার নতুন সরকারের সাথেও তাদের একটা কার্যকর ও স্থিতিশীল কূটনৈতিক সম্পর্ক নিশ্চিত করতে হবে। অভ্যন্তরীণ প্রতিশ্রুতি আর আন্তর্জাতিক কূটনীতির এই সরাসরি সংঘাত এই এখন দুই দেশের নেতৃত্বের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। সব শেষে যে বড় প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়ায় তা হল, দুই ভিন্ন আদর্শ আর দুই বিপরীত মেরুর এই নতুন রাজনৈতিক সমীকরণ কি দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন কোনো স্থিতিশীলতা নিয়ে আসবে, নাকি অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ আর প্রতিশ্রুতিগুলো সীমানার দুই পাশে এক নজিরবিহীন উত্তেজনার জন্ম দেবে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। ক্ষমতার এই নতুন দাবার বোর্ডে ঘুঁটিগুলো তো সাজানো হয়ে গেছে, এখন পরবর্তী চালটা কে দেবে আর তার ফলাফল কী হবে সেটাই গভীর পর্যবেক্ষণের বিষয়।